আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। গাজায় নিহতের সংখ্যা ৩১,০০০ ছই ছই। এরপর থাকবে কায়রোর ফলাফল ছাড়াই গাজা যুদ্ধবিরতির আলোচনা সমাপ্ত। ঘরে বাইরে গণতন্ত্র আক্রমণের মুখে বললেন বাইডেন। মালদ্বীপ চীন গোপন সমীকরণের চিন্তায় ভারত। এরপর জানাবো যুদ্ধ হলে নাগরিকদের নিরাপত্তায় প্রস্তুত ফিনল্যান্ডের পাতাল জগৎ। এরপর জানাবো দিল্লির বুকে কাঁপন ধরাতে ভয়ঙ্কর গর্জন করতে হবে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সর্বশেষ জানাবো পাকিস্তানের সংবাদ, নওয়াজ শরীফের 2 ছেলেকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ। গাজায় নিহতের সংখ্যা ৩১,০০০ ছই ছই। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৩০,৮০০। এছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৭২,০০০-এর বেশি ফিলিস্তিনি। গতকাল রাতে এক প্রতিবেদনী তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকেই গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৩০,৮০০ জনে পৌঁছেছে বলে অবরুদ্ধ এই ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, হামলায় আরও অন্তত ৭২,২৯৮ জন আহত হয়েছেন। মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৮৩ জন নিহত এবং আরও ১৪২ জন আহত হয়েছেন। অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে পড়া আছে এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। কায়রোর ফলাফল ছাড়াই গাজা যুদ্ধবিরতির আলোচনা সমাপ্ত। দখলদার ইসরায়েলের দৃষ্ট প্রতিবন্ধকতার কারণে মিশরের যুদ্ধবিরতির আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। আল জাজিরা টিভি চ্যানেল জানিয়েছে, মিশরের রাজধানী কায়রোতে যুদ্ধবিরতির বিষয়ে কোনো সমঝোতা হয়নি। হামাসের প্রতিনিধি দল কায়রো থেকে চলে গেছে। হামাসের একটি সূত্র জানিয়েছে, যুদ্ধবিরতির লক্ষ্যে মধ্যস্থতাকারীদের সব ধরনের প্রচেষ্টা আটকে দিয়েছে বর্ণবাদী ইসরায়েল। দখলদার ইসরায়েল ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের কোনো শর্তই মেনে নিতে রাজি হয়নি। স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং নিঃশর্তভাবে ফিলিস্তিনি শরণার্থীদেরকে তাদের নিজ ঘরবাড়িতে ফেরার সুযোগ দেওয়ার শর্ত দিয়েছিল হামাস। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় নির্মম গণহত্যা অব্যাহত রেখেছিল দখলদার বাহিনী। গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় ৮৩ জন ফিলিস্তিনি শহীদ এবং ১৪২ জন আহত হয়েছেন। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজা এ পর্যন্ত ৩১,০০০ ফিলিস্তিনি শহীদ এবং আরও ৭২,০০০ আহত হয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায় গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসলেও পাষণ্ড ইসরায়েল ও আমেরিকা যুদ্ধবিরতির বিরোধিতা করে আসছে। ঘরে বাইরে গণতন্ত্র আক্রমণের মুখে বললেন বাইডেন। ঘরে বাইরে গণতন্ত্র আক্রমণের মুখে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে বাইডেন এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বাইডেন এই ভাষণ দেন। বাইডেনের তৃতীয়বারের মতো এই ভাষণ দিলেন। বাইডেন তার ভাষণে বলেন, দেশের বাইরে স্বাধীনতা ও গণতন্ত্র আক্রমণের মুখে রয়েছে। যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বাইডেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর চাঁদা দিতে ব্যর্থ সদস্য দেশে হামলা চালাতে গিয়ে তিনি রাশিয়াকে উৎসাহিত করবেন। ট্রাম্পের এই অবস্থানকে বিপজ্জনক ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন বাইডেন। বাইডেন নেটো ইউরোপীয় নিরাপত্তার প্রতি অব্যাহত অঙ্গীকারের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, যদি ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্র দূরে চলে যায় তাহলে ইউরোপ ঝুঁকিতে পড়বে। বাইডেন বলেন, আমরা সরে যাব না। মার্কিন প্রেসিডেন্ট বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অগ্রসর হচ্ছেন, আরও সহায়তা পাওয়ার মাধ্যমে ইউক্রেন নিজেকে রক্ষা করতে পারে। বাইডেন তার ভাষণে ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেস ভবনে তথা ক্যাপিটাল হিলে দাঙ্গার প্রসঙ্গ টানেন। তিনি বলেন, আমেরিকায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। বাইডেন মার্কিন আইন প্রণেতাদের এক হতে বলেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে রক্ষা করতে বলেন। যুক্তরাষ্ট্রের ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের সম্ভাব্য প্রতিপক্ষ ট্রাম্প। বাইডেন তার ভাষণে নানাভাবে ট্রাম্পকে আক্রমণ করেন, তার সমালোচনা করেন। মালদ্বীপ চীন গোপন সমীকরণের চিন্তায় ভারত। মালদ্বীপ ও চীনের মধ্যকার গোপন সমীকরণ নিয়ে চিন্তায় পড়ে গেছে ভারত। ভারতীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, গত বছরের সেপ্টেম্বরে মোহাম্মদ মুইজ্জু মালদ্বীপের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকেই সে দেশে ভারত বিরোধী মনোভাব ছড়িয়ে পড়েছে। দ্বীপরাষ্ট্রের আনুগত্য এখন কোথায় তা স্পষ্ট নয়াদিল্লির কাছে। একটি জনসভায় বক্তৃতা করার সময় মুইজ্জু বলেন, ১০ মের পর দেশে কোনো ভারতীয় বাহিনী থাকবে না। উর্দিয়তেও না, উর্দু ছাড়া অসামরিক পোশাকেও না। ভারতীয় বাহিনী এ দেশে কোনো
কোনোভাবেই থাকবে না, আত্মবিশ্বাসের সঙ্গে বলছি। এর কয়েকদিন আগে ইন্দ্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ছোট দেশগুলোর ওপর ভারত গুন্ডামি চালাচ্ছে বলে মন্তব্য করেছেন মৈত্র। এরপর দুই দেশের সম্পর্ক তিক্ত হয়েছিল। মৈত্রের মন্তব্যের পাল্টা হিসাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেছিলেন, বড় গুন্ডারা $450 কোটি সহায়তা প্রদান করে না। স্পষ্টতই মালদ্বীপ ভারতের কাছ থেকে যে বিপুল পরিমাণ অর্থ সাহায্য পায় তা নিয়ে মৈত্র সরকারের সমালোচনা করেছেন জয়শঙ্কর। ভারত এবং মালদ্বীপের মধ্যে যখন বৈরিতার ছাপ স্পষ্ট, তখন এই সপ্তাহে চীনের সঙ্গে নতুন সম্পর্ক গড়ার কথা ঘোষণা করেছে মৈত্র সরকার। মালদ্বীপের সরকার জানিয়েছে, বিনামূল্যে এবং নিঃশর্তে সামরিক সহায়তা পেতে চীনের সঙ্গে চুক্তি করেছে তারা। চীনের শি জিনপিং সরকার মালদ্বীপকে 12টি অ্যাম্বুলেন্সও দিয়েছে। উল্লেখ্য, সম্প্রতি চীনের সাথে কূটনৈতিক এবং অর্থনৈতিক চুক্তি করেছে মালদ্বীপ। এভাবে সরকারিভাবে এই প্রথম দুদেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক তৈরি হতে চলেছে। রবিবার চীনের আন্তর্জাতিক সামরিক বোঝাপড়া সংক্রান্ত বিভাগের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা তথা মেজর জেনারেল জিয়াং বাউকুনের সাথে বৈঠক করেন মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ঘাসান মামুন। বৈঠকের পর সামরিক বোঝাপড়া নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনস্থায়ী চিরস্থির হয় এবং নিঃশর্তে মালদ্বীপকে সামরিক ক্ষেত্রে সহযোগিতা করবে চীন। পরে এই চুক্তির বিষয়ে নিজেদের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রণালয়। যদিও এই বিষয়ে দুই তরফেই সবিস্তারে কিছু জানানো হয়নি। অন্যদিকে সোমবার মালদ্বীপের একটি সংবাদপত্রের প্রতিবেদনে লেখা হয়েছে, মালদ্বীপকে 12টি পরিবেশ বান্ধব অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে চীন। সব মিলিয়ে চীন মালদ্বীপ ঘনিষ্ঠতা যে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তা স্পষ্ট বলে মনে করছেন অনেকেই। কিন্তু মালদ্বীপে চীনের নিঃশর্ত সামরিক সহায়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারত সংশ্লিষ্ট কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। তারা নেপথ্যে খুঁজে পাচ্ছেন গোপন অভিসন্ধিও। যুদ্ধ হলে নাগরিকদের নিরাপত্তায় প্রস্তুত ফিনল্যান্ডের পাতাল জগৎ। মাত্র আধ মিনিটে একেবারে ভিন্ন এক জগতে পৌঁছানো যায়। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি শহরের 30 মিটার নিচে সেই পাতাল জগৎ। সুড়ঙ্গ ও ঘরের বিশাল এক গোলকধাঁধায় 9 লাখের মানুষকে সুরক্ষা দিতে পারে। যুদ্ধের সময় ক্ষেপণাস্ত্র হামলা, রাসায়নিক অস্ত্র ও তেজস্ক্রিয় বিকিরণ থেকে বাঁচতে তারা সেখানে আশ্রয় নিতে পারেন। হেলসিঙ্গির অন্যতম জনপ্রিয় প্লেগ্রাউন্ডে ছোট বড় সবার জন্য হকির মাঠ, জিম, ক্যান্টিন, গাড়ি পার্কিং রয়েছে। অনেকে আবার সেখানে জন্মদিন পালন করতে আসে। শহরের আকেডেমি এলাকায় সবচেয়ে বড় বাংকার রয়েছে। তার মধ্যে দুটি ফুটবল স্টেডিয়াম ঢুকে যেতে পারে। যুদ্ধ ঘটলে তা খুব কম সময়ের মধ্যে সেটি পুরোপুরি চালু এয়ার রেড শেল্টারে রূপান্তরিত করা সম্ভব। হেলসিঙ্কি সিটি রেস্কিউ ডিপার্টমেন্টের টনি রাস্ক বলেন, স্বাভাবিক পরিস্থিতিতে একটি বাংকার কয়েক ঘন্টা থেকে কয়েকদিন পর্যন্ত কাজে লাগানোর ব্যবস্থা রয়েছে। বেশিরভাগ শেল্টারে আমরা প্রয়োজন সেই সময় সীমা আরো বাড়তে পারি, তবে সেখানে মানুষ থাকলে অনেক সমস্যা হবে। মানুষের শরীরে উষ্ণতা একটা সমস্যা। আমি একাই যেমন সব সময় প্রায় 100 ওয়াট উত্তাপ সৃষ্টি করেছে। জরুরি পরিস্থিতিতে প্রায় 6000 মানুষ এমন এক বাংকারে আশ্রয় নিলে সমস্যা দেখা দেবে। এমন সমস্যা অবশ্য শুধু হেলসিঙ্কিতেই সীমাবদ্ধ নয়। বাংকারটি মাটির নিচে পাথুরে কাঠামোর মধ্যে রয়েছে। সেই পাথর পরিস্থিতিটা দিলেও খুব শীতল। সেই বাংকারে অনেক ব্যবস্থা করতে হয়। যুদ্ধ ঘটলে বিশাল হলো প্রয়োজন অনুযায়ী অনেক ছোট ঘরে ভাগ করতে হবে। হাজার হাজার মানুষ পাতাল জগতেও যাতে অনেক সময়ের জন্য বাস করতে পারে সে ব্যবস্থা রাখা জরুরি। দিল্লির বুকে কাঁপন ধরাতে ভয়ঙ্কর গর্জন করতে হবে, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে কাঁপন ধরাতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ভয়ঙ্কর গর্জনের আহ্বান জানিয়েছেন। আগামীকাল নারী দিবসকে সামনে রেখে তিনি গতকাল বিকালে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা এক পদযাত্রা শেষে বক্তব্য রাখার সময় এই সংক্রান্ত মন্তব্য করেছেন। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনা সহ বিভিন্ন ইস্যুতে কলকাতার ব্রিগেড ময়দানে বর্জনের জন্য সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। সে সঙ্গে আজ তৃণমূল সভানেত্রী মমতা বলেছেন, দেখা হবে ব্রিগেডের গর্জনে। আমি দেখব সেদিন গর্জন কার কত বেশি। ভয়ঙ্কর গর্জন যেন হয়, যাতে দিল্লির বুকটা কেঁপে যায় আর বাংলার নামে বদনাম করাটা একটা চুপ থেকে যায়। বিজেপি নেতারা তৃণমূলকে চোর বলে অভিহিত করায় ক্ষুব্ধ মমতা আজ পাল্টা জবাব দিয়েছে বিজেপিকে টার্গেট করে বলেছেন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনা সহ বিভিন্ন ইস্যুতে কলকাতার ব্রিগেড ময়দানে গর্জনের সমাবেশের ডাক দিয়েছে। বিজেপি করলেই সাদা আর অন্য দল করলেই কাদা। তিনি বলেছেন, দিন যেমন হয় রাতও তেমন হয়। আজ শুধু সূর্য দেখছ, সূর্য হলে সূর্যাস্ত হয়। আজ সূর্যাস্ত দেখবে, অপেক্ষা করো। মমতা বলেছেন, বিজেপির কাজ একটাই, তৃণমূল কংগ্রেসের কেস দেওয়া, ইডি সিবিআই এর অপব্যবহার করা এবং জেলে পুরে দেওয়া আর জোর করে নির্বাচনে জেতা। এবং সর্বশেষ জানিয়ে দিব, নওয়াজ শরীফের 2 ছেলেকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগ PMLN সুপ্রিমো নওয়াজ শরীফের দুই ছেলে হুসাইন নওয়াজ ও হাসান নওয়াজকে 3টি দুর্নীতি মামলায় জবাবদিহিতা আদালতে 12 মার্চের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। পানামা পেপারস সম্পর্কিত এসব দুর্নীতি মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। খবর জিও নিউজের। গতকাল তারা গ্রেপ্তারি পরোয়ানা বাতিল চেয়ে সংশ্লিষ্ট আদালতে আবেদন করেছেন। ইসলামাবাদ জবাবদিহি আদালতে এই আবেদন জানান তাদের আইনজীবী কাজী মিসবাহুল হাসান। এভেনফিল্ড অ্যাপার্টমেন্টস, আল জাজিরা ও ফ্ল্যাগশিপ বিনিয়োগ সংক্রান্ত মামলায় তাদের গ্রেপ্তারি পরোয়ানা বাতিল চাওয়া হয় আবেদনে। জবাবদিহি আদালতের বিচারপতি নাসের জাভেদ রানা নওয়াজপুত্রদের আবেদন গ্রহণ করেন। আইনজীবী আদালতকে বলেন তারা দুজনেই সৌদি আরব ও যুক্তরাজ্যের বাসিন্দা। দুটি মামলায় নওয়াজ শরীফ, মরিয়ম নওয়াজ ও ক্যাপ্টেন সাফদারের সঙ্গে তাদের দুজনকেও অভিযুক্ত করা হয়। আইনজীবী আদালতকে জানান এখন তারা আদালতে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন এবং মামলাও মোকাবেলা করতে চান। এজন্য তারা 22 মার্চ ইসলামাবাদে পৌঁছাবেন এবং তারা যাতে নির্বিঘ্নে আদালতে পৌঁছাতে পারেন সেজন্য গ্রেপ্তারি পরোয়ানা বাতিল চাওয়া হয়েছে।